অধীর আগ্রহী ছিল যে কবে আবার র্যান্ডম অ্যানিমেশনে জাপানিজ কোন একটা এনিম সিরিজ আসবে। তো আমি অনেক ঘাটাঘাটি করি এবং তারপর আমার কাছে মনে হয় যেহেতু আমরা চেইনসো ম্যানের মতো একটা সেরা সিরিজ এনেছিলাম, তো এবারও একটা সেরা সিরিজে আনা উচিত। তো যদিও এই সিরিজটা যথেষ্ট পুরনো, তোমাদের মধ্যে বেশিরভাগ লোকই সিরিজটা দেখে ফেলেছো, তবে তারপর যেহেতু র্যান্ডম অ্যানিমেশনে কিন্তু ভিউয়ার এসেছে র্যান্ডম ভিডিও চ্যানেল এবং স্পোর্ট 20 থেকে, তো ওদের মধ্যে বেশিরভাগই কিন্তু জাপানিজ এনিমির সাথে পরিচিত নয়। ইভেন আমি নিজেই পরিচিত ছিলাম না। তোমরা যারা পরিচিত তারাই আমাকে কমেন্ট করে পরিচয় করিয়ে দিয়েছো জাপানিজ এনিমের সাথে, আর আমি নিজেও জাপানিজ এনিমের ফ্যান হয়ে গিয়েছি। তো এই সিরিজগুলো মূলত তোমাদের জন্য হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করা হচ্ছে জাস্ট বোঝার সুবিধার্থে। আর এখানে আরেকটা বিষয় না বললেই নয়, আমি কিন্তু জাপানিজ এনিম সম্পর্কে খুবই কম জানি। আমি নিজেও একজন নিউ ফ্যান জাপানিজ এনিমের। তো আমার মতো যারা নিউ ফ্যান রয়েছে তাদের মূলত এই ভিডিওগুলো ভালো লাগতে পারে। অ্যাকচুয়ালি যারা অনেক বেশি অভিজ্ঞ, মানে এনিম সম্পর্কে অনেক বেশি জানে, তাদের অতখানি ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এন্টারটেইন করার জন্য, বাকিটুকু আল্লাহ ভরসা। তো কথা না বেরিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে তার আগে ছোট্ট কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকতে পারে, কারণ র্যান্ডম অ্যানিমেশনে কোনো গত 2 মাস ধরে কোনো চ্যানেলে মনিটাইজেশন ছিল না। র্যান্ডম ভিডিও চ্যানেল আর স্যাভেজে এসেছে, কিন্তু এটাতে এখনো আসেনি। তো যাই হোক, এই সিরিজটা কিন্তু জাপানিজ এনিম লাভারদের কাছে পুরো পৃথিবীতে খুবই জনপ্রিয় একটা সিরিজ। আর সিরিজটার অনেক নাম আমি শুনেছি আমার বোনের কাছ থেকে। ও জাপানিজ এনিমির অনেক বড় একটা ফ্যান। তো ওই মূলত আমাকে সাজেস্ট করেছে যে সবাই হয়তো দেখেছে, তারপরও আপনি এই সিরিজটাই আনেন। তো এর জন্য এই সিরিজটা আনলাম। তো এই সিরিজের কাহিনী শুরু হয় কয়েক শত বছর আগের দৃশ্য দেখিয়ে, আর জায়গাটা হচ্ছে জাপান, যেখানে তানজিরো নামের একটা ছেলেকে আমরা দেখতে পাই, যাকে দেখে আমি প্রথমে মেয়ে মনে করেছিলাম। ইভেন আমি খুব কনফিউজ ছিলাম, বেশ কিছুক্ষণ বুঝতে সময় লেগেছে যে ও ছেলে না মেয়ে। বোঝানো হয়েছে জাপানের তৎকালীন সময় স্টাইল এমনই ছিল, আর জাপানের পোলাপান গুলোতে এমনিই বেশি কিউট, ওদের ছেলেরাও আমাদের মেয়েদের চেয়ে অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আমরা দেখতে পাই ও খুবই চিন্তায় রয়েছে, কারণ ওর বোন আহত এবং বেহুশ অবস্থায় ছিল, এবং সে তার বোনকে পিঠে করে হসপিটালে নিয়ে যাচ্ছিল, এবং সে বুঝতে পারছিল না তার বোনের এই অবস্থা কিভাবে হলো। মানে এরকম একটা সাসপেন্স দিয়ে মূলত সিরিজটা শুরু হয়। তো যাই হোক, সে তার বোনকে বলে, নেজুকু, তোকে আমি কিছুতেই মরতে দেবো না, তোর আমি কিছুই হতে দেবো না, তুই ভয় পাস না। আর এরপর আমাদের একদিন আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই তানজিরো শহরে চালকল বিক্রি করতে যাবে। মানে ওরা মূলত পাহাড়ি অঞ্চলে থাকে, ওখানে হয়তো কোনো ফসল উৎপাদন হয়, যেটা তানজিরোর দায়িত্ব হচ্ছে শহরে গিয়ে বিক্রি করা। তো তানজিরোর মা এসে তানজিরোর মুখে যে ধুলাবালি গুলো ছিল সেগুলো মুছে দেয়, আর তার মা তাকে বলে, তুই যে এখন শহরে যাবি এগুলো নিয়ে, এটা তো তোর জন্য বিপজ্জনক হতে পারে। তখন তানজিরো বলে, দেখো মা, আমি চাই এই নতুন বছরে আমরা সবাই একবার পেট ভরে খেতে, তো এর জন্য আমি এতটুকু কষ্ট করতেই পারবো। আর এতে আমরা বুঝতে পারি ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তো এই কথা শুনে ওর মা অনেক খুশি হয় এবং ওকে ধন্যবাদ জানায়। আর তখনই সেখানে তানজিরোর ছোট ভাই এবং বোন আসে, এবং তারাও তানজিরোর সাথে শহরে যাওয়ার জন্য জিদ করে। কিন্তু ওদের মা ওদেরকে বলে, তোমরা তানজিরোর মতো জোরে হাঁটতে পারবে না, আর একসময় দেখা যাবে উল্টো তোমাদেরকেই তানজিরোর বই আনতে হবে। কিন্তু তখন তানজিরোর ভাই কাঠের কথা বলে। কাঠ মানে হচ্ছে হয়তো বরফের উপর দিয়ে যে স্লেস করে ওই ধরনের কোনো কিছু। কিন্তু তানজিরোর মা বলে, না, আজকে তোমার ভাই কাঠ ব্যবহার করবে না। কিন্তু এখানে তানজিরোর ভাই আবারও জেদ করে যে আমি ভাইয়ের সাথে যাবোই, উল্টো আমি ভাইকে হেল্প করব। কিন্তু তানজিরো তার বোনকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আজকে তোমাকে বাড়িতেই থাকতে হবে, আমি খুব শীঘ্রই তোমাদের জন্য খাদ্য এবং উপহার নিয়ে আসবো। যা শুনে ওরা খুবই খুশি হয়। আর তানজিরো তার ছোট ভাইকে বলে, তুমি যদি আসলেই কিছু করতে চাও তাহলে যতখানি পারো কাঠ কেটো, তাহলে এটা উপকার হবে। তো এইভাবেই তানজিরো টোকিওর মাথায় হাত দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর রাস্তায় তানজিরোর সাথে তার ছোট বোন নেজুকুর দেখা হয়। মানে সিরিজের শুরুতে তানজিরোর পিঠে আমরা যাকে দেখেছি আর কি। তো নেজুকু বলে, আমি রোকোটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তা না হলে ও তোমার সাথে যাওয়ার জন্য কান্না করতো, বায়না ধরতো। আসলে বাবার মৃত্যুর পর ও বাবাকে অনেক বেশি মিস করে। তো এরপর তানজিরো তার বোনের সাথে কিছু কথা বলে, মানে তানজিরো আর তার এই বোনটা পিঠে পিঠে আর কি। তো এখানে আমরা মোটামুটি একটা জিনিস বুঝতে পারি যে তানজিরোর অনেকগুলো ভাই বোন, সর্বমোট মনে হয় 6 ভাই বোনের আর কি। ওর বাবা মা জন্ম নিয়ন্ত্রণের কিছু ব্যবহার করেনি আর কি। তো যাই হোক, এরপর তানজিরো আবারও হাঁটতে শুরু করে শহরের উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে একসময় সে নিজেকেই নিজে বলে, আমাদের জীবন অতটা সহজ নয়, কিন্তু আমরা আমাদের জীবন নিয়ে অনেক খুশি। হয়তো আমাদের জীবন একদিন আবহাওয়ার মতো পরিবর্তন হতে পারে। জীবন এমন নয় যে সবসময় বরফ পড়তেই থাকবে, কখনো না কখনো সূর্য উঠবেই। তো এইভাবেই দেখতে দেখতে তানজিরো শহরে এসে পৌঁছায়। আর শহরে এসে পৌঁছাতে একটা মহিলার সাথে তার দেখা হয়। আর মহিলাটি তাকে বলে, আমি ভাবতেও পারিনি এত শীতের মধ্যেও তুমি চালকুলো বিক্রি করতে চলে আসবে। তখন তানজিরো তাকে হাসি মুখে বলে, আপনি কি চারকোল নেবেন? মানে তানজিরো যেটা বিক্রি করতে গিয়েছে আর কি। আর তখনই দেখা যায় সেখানে একটা লোক আসে, যে তানজিরোকে বলে, আমাকে একটু প্লিজ সাহায্য করো, বলো তো এই প্লেটটা ভাঙার দোষ আমার উপর চাপানো হয়েছে, তুমি একটু গন্ধ শুকে বলে দাও না প্লেটটা কে ভেঙেছে। আর তখন আমরা দেখতে পাই তানজিরো প্লেটটি শুঙেই বলে দেয় যে এটা বিড়াল ভেঙেছে। আর এর মাধ্যমে আমরা জানতে পারি যে তানজিরোর একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে তার ঘ্রাণ শক্তি। আর এর সাথে আমরা এটাও বুঝতে পারি যে শহরের সব লোক তানজিরোকে চেনে এবং তানজিরোকে অনেক ভালোবাসে। আর তখন একটা বৃদ্ধ তানজিরোকে ডাকে কিছু জিনিস তাকে উঠিয়ে দেওয়ার জন্য, আর তানজিরো তাকে সাহায্যও করে। আর আমরা এখানে জানতে পারি তানজিরো আসলে সবাইকে সাহায্য করে, খুবই ভালো একটা ছেলে। তো বিক্রি টিক্রি হয়ে গিয়েছে, এখন সে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। কিন্তু তখন অন্ধকার নেমে আসছিল, তবে তারপরেও তানজিরো খুশি ছিল, কারণ
কারণ তার আজকে সবগুলো চারকোল বিক্রি হয়ে গিয়েছে এবং বাড়ির জন্য খাবারও কিনে নিয়ে যাচ্ছে। তো সে দ্রুত বাড়ি যাওয়ার জন্য হাঁটতে থাকে, কিন্তু রাস্তার পাশে একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটা লোক তানজিরোকে বলে, আজকের রাতটা আমাদের বাড়িতেই থাকো, এত রাত্রে যাওয়া তোমার জন্য ঠিক হবে না। কিন্তু তানজিরো রাজি হয় না, যার কারণে লোকটি একরকম অধিকার নিয়ে রাগেশ্বরেই বলে, বেশি জেদ করো না, রাতের ডেমনসরা বের হয়, ওরা তোমাকে মেরে ফেলতে পারে। তো ওই বৃদ্ধ লোকটির জোরাজোরিতে তানজিরো রাজি হয়ে যায়, কারণ তার বাসা পাহাড়ের চূড়ায় আর এত দূরে রাত করে যাওয়া অনেক বিপজ্জনক। ডেমন টেমন যাই থাক বা না থাক, কিন্তু অন্ধকারে বরফের মধ্যে যাওয়া অনেক বিপজ্জনক এবং নেকড়ে টেকড়ে রয়েছে। তো এরপর রাতে তানজিরো ওই বাড়িতেই খেয়ে লোককে জিজ্ঞেস করে, আচ্ছা ডেমনসরা কেমন হয়? তখন লোকটি বলে, ডেমনসরা অন্ধকারে জমি খোঁড়ে লোকেদের উপর হামলা করে, তো এর জন্য তোমার উচিত নয় রাতে বাইরে ঘুরোঘুরি করা, আর এর জন্য তুমি আজকে রাতে এখানেই ঘুমিয়ে পড়ো, সকালে চলে যেও। কিন্তু এরপর তানজিরো আবারও ওই লোকটিকে জিজ্ঞেস করে, তাহলে কি ডিমন্স কি চাইলে আপনার বাড়িতেও হামলা করতে পারবে? লোকটি বলে, হ্যাঁ অবশ্যই পারবে। আর এরপর তানজিরো বলে, তাহলে ডিমন্সরা সকল মানুষদের খেয়ে ফেলে না কেন? তখন লোকটি বলে, কারণ ডেমন্সদের আটকানোর জন্য ডেমন স্লেয়ার্সরা রয়েছে, আর তারা আমাদের ওইসব ডেমন বা রাক্ষসদের হাত থেকে রক্ষা করে। আর এই সিরিজটা কিন্তু ডেমন স্লেয়ার্সদের নিয়ে, মানে চাইনিজে যেটাকে বলা হয় মনস্টার হান্টার। তো যাই হোক, তারপর আমরা দেখি তানজিরো মনে মনে ভাবতে থাকে ঘুমানোর আগে লোকটি হয়তো তার পুরো পরিবারকে হারিয়ে একা হয়ে গিয়েছে, এজন্য আবল তাবল কথা বলে। কিন্তু তখনই তানজিরোর তার দাদির কথা মনে পড়ে যায়, যে সেও ছোটবেলাতে তাকে ডেমন্সের গল্প শোনাতো, কিন্তু সে এটা কখনোই বিশ্বাস করেনি। তো যাই হোক, এর পরের দিন তানজিরো লোকটিকে ধন্যবাদ দিয়ে বিদায় জানিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, এবং সে যখন বাড়ির প্রায় কাছে চলে আসে তখন সে রক্তের ঘ্রাণ পায়, আর সে ভয় পেয়ে থমকে যায়। আর তারপর যখন দ্রুত বাড়ির সামনে যায় তখন গিয়েই দেখতে পায় যে তার ছোট বোন নেজুকু এবং সবচেয়ে বাচ্চা বোন রকুটু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এটা দেখে সে তো পুরো শকড হয়ে যায় এবং তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে। আর তারপর যখন সে ঘরের ভেতরের দৃশ্য দেখে তার গা শিউরে ওঠে, কারণ তার মা, ছোট ভাই এবং বোনেরা সকলেই মৃত, আর এখনো পর্যন্ত শুধুমাত্র নেজুকু, মানে যেটা ওর ছোট বোন, তার শরীরটা একটু গরম রয়েছে, হয়তো ও বেঁচে রয়েছে। আর তার জন্য তানজিরো নেজুকুকে তার পিঠের মধ্যে করে হাঁটতে শুরু করে, যাতে সে দ্রুত ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারে এবং চিকিৎসা করে সুস্থ করতে পারে। আর এই দৃশ্য দেখেই কিন্তু এই সিরিজটা শুরু হয়েছে। কিন্তু আমরা দেখি অর্ধেক পথ যেতে না যেতেই তানজিরো ক্লান্ত হয়ে যায়, আর হঠাৎ করেই নেজুকুর জ্ঞান ফিরে আসে। আর নেজুকুর জ্ঞান ফিরে আসলে আমরা অবাক হয়ে দেখতে পাই সে তার ভাইকে, মানে তানজিরোকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, আর নিজেও নিচে পড়ে যায়। আর তখন তানজিরো বলতে থাকে, ইস, বরফের জন্য আমি অল্পের জন্য বেঁচে গেলাম। কিন্তু অ্যাকচুয়ালি সে বুঝতেই পারেনি যে তার বোনের জন্য সে এখানে পড়ে গিয়েছে। তো সে তার বোনকে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করে সে গাছের কাছে তার বোনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, কিন্তু সে কোনো কথা বলছিল না। তো তানজিরো জিজ্ঞেস করে, তুই কি ঠিক হয়ে গিয়েছিস নেজুকু? কিন্তু নেজুকু কোনো উত্তর দেয় না এবং তার চেহারাও অন্যরকম হয়ে গিয়েছে। এবং তারপরে নেজুকু করে কি, উল্টো তানজিরোর উপর হামলা করে দেয়। কিন্তু তানজিরো অনেক কষ্ট করে নেজুকুর হাত থেকে নিজেকে বাঁচায়, আর সে বুঝতে পারছিল না তার বোন এমন ব্যবহার কেন করছে। কিন্তু তখনই সে লক্ষ্য করে তার বোন তো ডেমন হয়ে যায়নি, এবং সে ফিল করে আস্তে আস্তে নেজুকুর শক্তি অনেক বেড়ে যাচ্ছে এবং তার শরীরের সাইজ, মানে আকারও বৃদ্ধি পাচ্ছে। আর তখন তানজিরোর অনেক ঘৃণা সৃষ্টি হয় নিজের প্রতি। তার কাছে মনে হয়, আমি যদি ওই রাতটা ওই লোকটির কাছে না থাকতাম তাহলে আমি বাড়ি থাকতাম এবং সবাইকে বাঁচাতে পারতাম। আর এই কথা ভেবে তানজিরো বলতে লাগে, আমি বাকিদেরকে বাঁচাতে পারিনি, কিন্তু তোকে আমার বাঁচাতেই হবে। আর তাছাড়া এখানে তানজিরো আরো বুঝতে পারে যে নেজুকু, মানে ওর বোন, ওর ফ্যামিলিকে মারেনি, কারণ ওখানে আরো একটা কারো ঘ্রাণ তানজিরো পেয়েছে, তো হয়তো সেই সবাইকে মেরেছে। আর তখন হঠাৎ করে তানজিরো খেয়াল করে যে ওর বোনের চোখ দিয়ে, মানে যে ডেমন হয়ে গিয়েছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে নেজুকু হয়তো ডেমন হয়ে গিয়েছে, কিন্তু তার ভেতরে এখনো হিউম্যান ইমোশন বেঁচে রয়েছে। কিন্তু ওই মুহূর্তে এখানে একটা ডেমন হান্টার বা ডেমন স্লেয়ার চলে আসে এবং সে নেজুকুর উপর হামলা করে তানজিরোকে বাঁচানোর জন্য। কিন্তু নেজুকু নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তানজিরো ওই হামলাকারীকে জিজ্ঞেস করে, তুমি কে? আর তখনই তানজিরোর নজরে পড়ে ওই ছেলেটির হাতে থাকা ডিমন্স ডিস্ট্রয়ার সোর্ডের উপর, মানে ডিমন ধ্বংসের তরলের উপর। আর ওই লেখা দেখে সে বুঝে যায় যে এই ছেলেটাই ডেমন স্লেয়ার, এবং সে হয়তো তার বোনকে এখন মেরে ফেলবে, কারণ তার বোন ডিমন হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু তানজিরো তার বোনকে বাঁচাতে যাচ্ছিল। তো এটা দেখে ডেমন স্লেয়ার তানজিরোকে জিজ্ঞেস করে, তুমি এই ডেমনকে কেন বাঁচাতে যাচ্ছ? আর তখন তানজিরো বলে, কারণ ও আমার ছোট বোন। কিন্তু এই বিষয়টা ডেমন স্লেয়ারের মাথায় ঢোকে না, মানে বুঝতে পারে না ওর ছোট বোন একটা ডেমন কিভাবে হয়। আর এরপর ডেমন স্লেয়ার যখন দৌড়াতে দৌড়াতে সামনে চলে আসে তখনই তানজিরো মাটিতে বসে পড়ে। কিন্তু তারপরেই তানজিরো দেখে যে তার বোন ডেমন স্লেয়ারের হাতে রয়েছে, যা দেখে তানজিরো ভয় পেয়ে যায় যে তার বোনকে আবার মেরে না ফেলে। আর তখনই আবার ডেমন স্লেয়ার বলে, আমি ওকে এখনই মারতে যাচ্ছি। কিন্তু তখন তানজিরো বলে, ও আমার বোন, প্লিজ ওকে মেরো না, আর আমার বোন কাউকে মারেনি, এটা অন্য কোনো ডেমনের কাজ হবে। কিন্তু আমি কালকে যখন গিয়েছি আমার বোন পুরো সুস্থ ছিল, হঠাৎ করে কিভাবে সে এমন হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। তখন ডেমন স্লেয়ার বলে, যে ডেমনটা তোমার পরিবারকে মেরেছে হয়তো সেই ডেমনটা তোমার বোনকে কামড়ে দিয়েছে, যার কারণে ওই ডেমনের রক্ত তোমার বোনের রক্তের সাথে মিশে গিয়েছে, আর এই কারণে সেও ডেমন হয়ে গিয়েছে। আর এভাবেই ডেমনের সংখ্যা বাড়তে থাকে, যেটা মানব জাতির জন্য হুমকি, আর এদেরকে দমন করে আমাদের লক্ষ্য। আর তখন তানজিরো বলে, তুমি ভুল বলছো, আমার বোন এমন না, সে কারো ক্ষতি করেনি, আর আমি তাকে ঠিক করে তুলবো।
আর তখন ডেমন স্লেয়ার বলে কেউ যদি একবার ডেমন হয়ে যায় সে আর কখনোই ঠিক হতে পারে না। আর এরপর সে নেজুকোকে মারতে লাগে, কিন্তু তখনই তানজিরো নিজের বোনকে বাঁচাতে ডেমন স্লেয়ারের কাছে প্রাণ ভিক্ষা চায়, কারণ এই পৃথিবীতে তার এই বোন ছাড়া তার আর কেউ নেই। আর তখন ডেমন স্লেয়ার রেগে বলে ভিক্ষার মধ্যে যদি এত শক্তি থাকতো তাহলে তোমার পরিবারও বেঁচে থাকতো, কারণ তোমার পরিবারও মরার আগে হয়তো প্রাণ ভিক্ষা চেয়েছিল। দুর্বলরা সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেয় আর শক্তিশালীরা সবকিছু হাতের উপর ছেড়ে দেয়। তো তুমি যদি তোমার বোনকে বাঁচাতেই চাও তাহলে তুমি কেন আমার উপর হামলা করে তোমার বোনকে বাঁচাচ্ছ না? তো এখানে আমরা বুঝতে পারি ডেমন স্লেয়ার মূলত তানজিরোকে ছোট করে এসব কথা এজন্যই বলছে যাতে তানজিরোর ভেতর তার শক্তি চলে আসে। আর তাছাড়া ডেমন স্লেয়ারও বুঝতে পারছিল যে তানজিরোর মনের কি কষ্টটা রয়েছে। তো এটা বলার পরে ডেমন স্লেয়ার যখন নেজুকোকে মারতে লাগে তখন তানজিরো করে কি তার উপর পাথর নিক্ষেপ শুরু করে, আর তারপর বরফের মধ্যে দিয়ে তানজিরো লুকিয়ে লুকিয়ে ডেমন স্লেয়ারের উপর লাগাতার পাথর হামলা করতে থাকে, কিন্তু ডেমন স্লেয়ার বারবার বেঁচে যাচ্ছিল। কিন্তু তখনই ডেমন স্লেয়ার করে কি তানজিরোর মাথায় একটা আঘাত করলেই সে বেহুশ হয়ে যায়। আর ডেমন স্লেয়ার নিজে থেকে বলতে থাকে আচ্ছা তোমার কুড়ালটি কোথায়? আর তখনই দেখা যায় কুড়ালটি ওর মাথার কাছে এসে লাগে, মানে তানজিরো এখানে আসার আগেই ওই কুড়ালটি ছুঁড়ে মেরে এসেছে। তো ডেমন স্লেয়ার অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে যে তানজিরো একেবারে খুব দুর্বল নয়, সে পাথর মেরে আসলে দৃষ্টি সরিয়ে ওই কুড়ালটা ডেমন স্লেয়ারকে মেরেছিল। তো যাই হোক, এরপর নেজুকো আবার জেগে ওঠে এবং নিজের ভাইকে যখন বেহুশ অবস্থায় পায় সে রেগে যায় এবং নিজের ভাইয়ের কাছে যায়, যা দেখে তো ডেমন স্লেয়ার ভয় পেয়ে যায় যে এখন আবার তানজিরোকে ওই ডেমনটা না খেয়ে ফেলে, কারণ সে বরাবরই এমনটাই দেখেছে যে ডেমনদের যখন ক্ষুধা লাগে তার সামনে ফ্যামিলি মেম্বার হলো না কে হলো সেটা কোনো দেখার বিষয় না, ও ডেমন হয়ে গেল ওর মাথা কাজ করে না যে কাউকে খেয়ে ফেলবে। কিন্তু নেজুকো এমনটা করে না, সে উল্টো তার ভাইকে বাঁচাচ্ছিল। সে ডেমন স্লেয়ারকে মনে করছিল ও হয়তো ওর ভাইকে মেরে ফেলবে, কিন্তু তখনই আমরা দেখি ডেমন স্লেয়ার ওকে বেহুশ করে দেয়। আর তারপর আমরা দেখি কল্পনায় তানজিরোর কাছে তার মা এবং বোনেরা আসে এবং তার মা তাকে বলে আমরা তো তোমাকে পেছনে ফেলে এসেছি, তবে তোমার বোনকে রেখে এসেছি, তুমি সবসময় খেয়াল রেখো। আর এরপরেই তানজিরোর জ্ঞান ফিরে আসে আর তখন সে নেজুকোকে জীবিত অবস্থায় দেখে এবং কান্না করে দেয়। আর ডেমন স্লেয়ার তখন বলে ও তাহলে তুমিও উঠে গিয়েছো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমাকে এবং তোমার বোনকে বাঁচাতে চাও তাহলে একটা লোকের সাথে গিয়ে দেখা করো যার নাম হচ্ছে সাকনকি ওরুকে, মানে আমি নিশ্চিত নই নামগুলো সঠিকভাবে ডাকতে পারছি কিনা। তো যাই হোক, এরপর ডেমন স্লেয়ার আরো বলে ওই লোকটি সার্গেরি পাহাড়ের মাঝখানে থাকে, তার সাথে গিয়ে দেখা করো আর তাকে গিয়ে বলবে গিউ টমেওকা তোমাদেরকে পাঠিয়েছে। তো আমরা বুঝতে পারি এই ডেমন স্লেয়ারের নাম হচ্ছে গিউ টমেওকা, খুবই কঠিন কঠিন নাম। তো যাই হোক, এর সাথে ওই ডেমন স্লেয়ার আরো বলে তোমার বোন এখন তো ঠিক আছে কিন্তু কোনোভাবে ওকে কিন্তু রোদে নিও না, তাহলে কিন্তু মারা পড়বে। আর এটা বলে সে এখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি তানজিরো আর নেজুকো তার মা এবং ভাইদের কবর দেয় এবং কবরের পাশে প্রেয়ার করে। আর এদিকে নেজুকোর শরীরে যে আঘাতগুলো লেগেছিল এটা কিন্তু তার ডেমন পাওয়ারের কারণে সব ক্ষত শুকিয়ে যায়। আর তারপর আমরা দেখি তানজিরো তার বোনের হাত ধরে এবং ওই সাগেরির নাকি কি পাহাড়ের উদ্দেশ্যে দুইজনে একসাথে রওনা হয়। তো কি ঘটতে চলেছে তাদের ভাগ্যে? তানজিরো কি পারবে তার বোনকে ডেমন স্লেয়ারদের হাত থেকে বাঁচাতে বা নিজেকেই ডেমনদের হাত থেকে বাঁচাতে? তো এই নিয়েই এগিয়ে যাবে এই অসাধারণ সিরিজটি। তো যাই হোক, সিরিজটা অলরেডি অনেক রেপুটেড। তোমরা যারা আজকে ফার্স্ট দেখছো তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যদি আজকে এটা দেখার পরে অন্য জায়গা থেকে দেখো তাহলে এই সিরিজটা তো আমি চালাতে পারবো না। তো তোমাদের উচিত হবে অন্তত একদিন আমার জন্য ওয়েট করা, কারণ আমি রেগুলারলি এই ভিডিওটা আপলোড করব, মানে আমার মুখ থেকে শোনো আর কি। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর এর পরের পর্বটা কিন্তু কালকে আসছে।